চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসকন সমর্থকদের সংঘর্ষ, আইনজীবীকে হত্যা, দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা সক্রিয়, বললেন তারেক রহমান। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সময় সাপেক্ষ, বললেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। দ্বিকক্ষ সংসদ ক্ষমতার ভারসাম্য সহ সংবিধানে ৬২ সংস্কার প্রস্তাব বিএনপির। আগামী সপ্তাহে জনমত জরিপে নামছে কমিশন। ভাঙচুর, লুটপাটে ধ্বংসস্তূপ মোল্লা কলেজ, সরওয়ার্দী কলেজের দায় অস্বীকার, ভুল চিকিৎসার অভিযোগ নাকচ ন্যাশনাল মেডিকেলের। সংবাদ রাতে দেখছিলেন একে স্টেম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম সিএমএম আদালত। এর জেরে তার সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আহত হয় অন্তত ২৬ জন। এদিকে বিশৃঙ্খলাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর দেশের সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সমন্বয়ক চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিমূলক বক্তব্যও দেন তিনি। অথচ তার বিরুদ্ধে ওঠে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মোহাম্মদ ফিরোজ খান। সোমবার চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রামে কোতোয়ালি থানায় নেওয়া হয়। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সমাবেশটা শুরু করেছিলেন, রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এই ব্যাপারে আমরা সম্পৃক্ত, তাই আমরা মহানগর যাব। বেলা ১২টা থেকেই চিন্ময়ের ভক্তরা তাকে বহন করা প্রিজন ভ্যান আটকে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় ৩ ঘন্টা পর বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নেয় পুলিশ। সনাতনের অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা। সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করব। পরে বিক্ষোভ গড়ায় সংঘাতে। এক পর্যায়ে ইসকন সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এদিকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে চিন্ময় দাসের মুক্তি দাবিতে বরিশাল সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ইসকন সমর্থকরা। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে যৌথ বাহিনী। মোতায়েন করা হয়েছে বিজিবিও। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চিন্ময় দাসের অনুসারীদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহতের ঘটনায় চট্টগ্রাম নগরে নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি বলছেন, সেখানকার পরিস্থিতি কি এখন? যে আজ সকাল থেকে মূলত আদালত প্রাঙ্গনে যে সংঘর্ষ শুরু হয়েছিল, তার পরপর আসলে পুরো আদালত এলাকায় রণক্ষেত্র শুরু হয়। এই ঘটনায় আমরা যদি দেখেছি আসলে চিন্ময় কৃষ্ণ প্রভুর যারা অনুসারী, যারা সমর্থকরা রয়েছেন, তাদের হামলায়
তারা একজন আইনজীবীকে হত্যা করেছেন। পাশাপাশি এই ঘটনায় আরো 30 থেকে 35 জনের মতো আহত হয়েছেন। এবং ইতিমধ্যে আমরা যদি দেখেছি নগরীর লালদিঘির পাড়, নিউ মার্কেট, কোতোয়ালি এবং নিউ মার্কেট এলাকায় আসলে থমথম অবস্থা বিরাজ করছে। এবং এই ঘটনার পরপর সন্ধ্যার দিকে জামাত ইসলামের পক্ষ থেকে একটু বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আমরা যদি দেখেছি সন্ধ্যার পরপর নগর নিউ মার্কেট এলাকায় জড়ো হয়ে ছাত্র জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং সমাবেশ করেছেন। সেই সমাবেশ থেকে তারা যেমনটি বলছেন আজকে আদালত প্রাঙ্গণে যে রণক্ষেত্রে পরিণত যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা চট্টগ্রামের প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা যদি দেখেছি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকের যারা পুলিশ সদস্য রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। তবে সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যে বক্তব্য, তারা যদি বলছেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যারা যে সংঘর্ষের ঘটনা ঘটেছেন বা যারা একজন আইনজীবীকে হত্যা করেছেন তারা কিন্তু কিছু দুষ্কৃতিকারী মূলত এই বিক্ষোভ মিছিলে প্রবেশ করে মূলত এই ঘটনা ঘটেছে। তার আগে মূলত সকাল 10:30টার দিকে কঠোর নিরাপত্তার মাধ্যমে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পরে কিন্তু তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কাজী শরীফুল ইসলামের আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারপর যখন আদালত প্রাঙ্গণ থেকে তাকে ফিজন প্যানে তোলা হয়, ফিজন প্যানে তোলার পরপর চিন্ময় কৃষ্ণ প্রভুর যারা অনুসারী ভক্তরা এবং সনাতন ধর্মের যারা মানুষ রয়েছেন তারা ফিজন ব্যান অবরুদ্ধ করে প্রায় ঘন্টা থেকে 1.5 ঘন্টা তারা বিক্ষোভ সমাবেশ করেন। এমনকি তারা ফিজন বনের সামনে মাটিতে লুটিয়ে পড়েন সড়কে। তারপর আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে লাঠিচার্জ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার পরপরই মূলত পুরো আদালত এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। কারণ এই সনাতন ধর্মাবলম্বী এবং ইসকন সদস্যদের হামলায় আদালত এলাকায় অনেকগুলো গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং অনেক পিটিয়ে আহত করা হয়েছে। এর পরপর নগর লালদিঘির পাড়, নিউ মার্কেট এবং আশপাশে যতগুলো গলি রয়েছে সবগুলো গলিতে আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। এবং আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু কঠোর অবস্থান রয়েছেন। এবং আইনজীবীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা আগামীকালকে তারা আদালত বর্জন করবেন এবং যে আইনজীবী আরিফুল ইসলাম হত্যা করা হয়েছে তাকে যেন কঠোর এই হত্যার ঘটনা সবাইকে যেন আইনের আওতায় আনে। এবং আমরা যদি দেখেছি তার এলাকা চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় কিন্তু ছাত্র জনতা বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভে তারা এই ঘটনা সুষ্ঠুতন্ত্র দাবি করেছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী AK নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে ইসকন নেতা গ্রেপ্তারের জেরে আইনজীবী নিহতের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের বিক্ষোভ নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। বিক্ষোভে কি দাবি করা হয়েছে? আমাদেরকে মাটির তল থেকে ধরে নিয়েছে। আপনি যেমনটি জানেন যে আজকে চট্টগ্রামে একটি আদালতে কিন্তু একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অ্যাডভোকেট সাইফুল আলিফের হত্যাকাণ্ডের দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চ ইতিমধ্যে তাদের দাবি দাবা সমূহ তুলে ধরছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে, তাদের দাবিগুলো জানবো এবং বিস্তারিত আমরা আমাদের দর্শকদের সুবিধার্থে একটু জানাতে আমরা সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে এই ধরনের কোনো কাজ করা যাবে না। আপনারা আমাদের কাছে যে তথ্য রয়েছে তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে। সনাতন ধর্মধর্মীদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে, অগ্নি সংযোগ করবে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনারা পাহারা দিবেন এবং আপনারা সম্প্রীতির সমাবেশ করবেন। যেখানে এই কমিউনিটির লোকরা আছে তাদের কাছে যাবেন এবং বুঝাবেন যে এটি কোনো হিন্দু মুসলমান দাঙ্গা নয়। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা তাদের যে মশাল কার্যক্রম সেই মশাল কার্যক্রম এবং তাদের দাবি দাবা সমূহ তুলে ধরেছে এবং অ্যাডভোকেট সাইফুলের যে মৃত্যুর দাবি সেই মৃত্যুর দাবিতে কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন দাবি সমূহ জানিয়েছেন এবং তাদেরকে আইনের আওতায় আনার যে দাবি সেই দাবিগুলো তুলে ধরেছেন। এখন তাদের যে মশাল মিছিল কার্যক্রম সেই মশাল মিছিল কার্যক্রম অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তবে আমরা আরো পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। মশাল মিছিলের পরবর্তীতে তারা যদি আমাদের আরো কোনো দাবি সমূহ জানায় তাহলে আমরা পরবর্তীতে আরো জানিয়ে বিস্তারিত আমাদের দর্শকদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে রাজধানী টিএসসি থেকে সর্বশেষ তথ্য ইনকিলাব মঞ্চে।
আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য। সেখানে আইনজীবী নিহতের ঘটনায় বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শত্রুরা সামনে থেকে চলে গেলেও পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আরও জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে কর্মশালা করে সিলেট বিভাগ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির ৩১ দফা গণতন্ত্রকে স্থায়ী রূপ দেবে বলে জানান তিনি। ৩১ দফার যে বিষয়গুলো আছে এগুলো মানুষকে ঘিরে ৩১ দফার বিষয়গুলো মানুষকে কিভাবে একটু বেটার কমফোর্ট দেওয়া যায়, দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচার চলে গেলেও তার দোসররা অস্থিরতার চেষ্টা করছে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের নামে একটি বইয়ের মোড়ক উন্মোচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। ধৈর্য ধারণ করে সবাইকে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তিনি। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান করতে পারে বলে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তার পরামর্শও দেন তিনি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি। গণমাধ্যমে হামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তথ্য উপদেষ্টা। এ সময় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। মোহাম্মদ সাকিবের আরও একটি রিপোর্ট। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে হামলা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমে হামলা মেনে নেওয়া হবে না। মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ, বলে মানুষের সাথে তাদের সেই ডায়ালগে বসা, তাদের নিজেদের অবস্থান বা নিজেদের যে কর্মকাণ্ড বিগত সময় সেটা স্পষ্ট করা উচিত। তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয় সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব রাজনৈতিক দল ও জনগণের সহায়তা কামনা করেন উপদেষ্টা। যেহেতু 16 বছরের একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, আপনারা এটা হয়তো বুঝতে পারেন যে সেইটি আসলে রাতারাতি বদল করা মানে একটা জায়গায় আবার স্টেবল পরিস্থিতি নিয়ে আসাটা একটু টাফ। পুলিশ হচ্ছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ হচ্ছে ট্রান্সফার করা হয়েছে, বাইরের পুলিশ ঢাকায় আনা হয়েছে, যারা ঢাকা সম্পর্কে চিনে না জানে না, তাদের একটা সময় লাগতেছে গুছাতে। একই জিনিস কিন্তু গোয়েন্দা সংস্থায়, একই জিনিস প্রশাসনের সব জায়গায়। ফলত তথ্য পাওয়ার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে এবং ইভেন সাংবাদিকরাও আমাদের অনেক তথ্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেন। তো সেই জায়গাতে আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি। এই সময় সঠিক তথ্য সম্প্রচারের প্রত্যাশা জানিয়ে উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, ইসকন নেতা গ্রেপ্তারের জেরে চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায়
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করছেন ইনকিলাব মঞ্চ। সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আমরা যুক্ত হচ্ছি আদিত্যের সাথে। আদিত্য, এখন সেখানে সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন আপনি, সে বিষয়ে জানাবেন। ইতিপূর্বে কিন্তু তারা তাদের যেই দাবি সময় জানিয়েছেন এবং আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তাদের যে মিছিল কার্যক্রম, সেই মিছিল কার্যক্রম কিন্তু পরিচালনা করছেন। অর্থাৎ চট্টগ্রামে যেই অ্যাডভোকেট হত্যা হয়েছে সেই হত্যার দাবিতে কিন্তু তারা এই মিছিল কার্যক্রম করছেন এবং অর্থাৎ ইনকিলাব মঞ্চের থেকে কিন্তু একটা মশাল মিছিল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং তারা যেটি দাবি করেছেন সেটি হচ্ছে যে আদালত প্রাঙ্গণে যে আইনজীবী হত্যা হয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলিফ, সে আলিফের হত্যার আইনের দাবিতে, হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা এখানটায় কিন্তু মশাল মিছিল করছেন। আমরা আরো বিস্তারিত হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে তাদের দাবিসমূহ, তারা মূলত যে দাবিসমূহ দিয়েছেন সেটি হচ্ছে যে আইনজীবী নিহত হয়েছেন সেই নিহত আইনজীবী যে যারা জড়িত রয়েছেন হত্যাকাণ্ডের সাথে তাদেরকে বিচার বিভাগের আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করা। এর পাশাপাশি কিন্তু যারা হচ্ছে এই ধরনের কার্যক্রম দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। আপনাদেরকে আমরা আরেকটু জানাতে চাই যে কিন্তু যে ইসকন যে নেতা, সেই নেতাকে কিন্তু গতকালকে গ্রেফতার করার পরবর্তী সময় কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তার যে ভক্ত অনুসারীরা রয়েছেন, চিন্ময় কৃষ্ণর যে ভক্ত অনুসারীরা রয়েছেন তারা কিন্তু মূলত বিভিন্ন জায়গায় মিছিল করেন। এরই ধারাবাহিকতায় কিন্তু আজকে সকালে কিন্তু শুনানি হয়েছিল চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে। সে আদালতে কিন্তু আদালতে শুনানি হওয়ার পরবর্তী সময়ে কিন্তু এক ধরনের আইনজীবীদের মধ্যে, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামিপক্ষের আইনজীবীর মধ্যে একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলিফ কিন্তু নিহত হয়। তার মৃত্যুর দাবিতে কিন্তু মূলত তারা এই রাজধানীর টিএসসিতে কিন্তু তারা মশাল মিছিল করছেন এবং সেই মশাল মিছিলে কিন্তু আমরা এখন সরাসরি আছি এবং আমি আমার দর্শকদেরকে দেখাতে চাচ্ছি যে যারা যে মিছিল করছেন সেই মিছিল কিন্তু টিএসসি থেকে এখন টিএসসি থেকে বের হয়ে সেই মশাল মিছিলটি এখন মল চত্বর অর্থাৎ ফুলার রোড অর্থাৎ ভিসির বাসভবনের দিকেও ধাবিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর পাশাপাশি কিন্তু স্লোগানে পুরো মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মশাল মিছিল কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অনেকটা রাজপথে যারা আন্দোলন করে সে আন্দোলন যেন আবার অভিমুখ প্রায় এমনটি বলা চলে। তবে তাদের যে দাবি সেই দাবিটি তবে তাদের সে দাবিটি মূলত হচ্ছে যারা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল আলিফ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু মূলত তাদেরকে শাস্তি নিশ্চিত করা এবং শাস্তি নিশ্চিতের পাশাপাশি আইনি কাঠগড়ায় দাঁড়া করানোর যে দাবি, সে দাবি দমনের জন্য কিন্তু মূলত এই মশাল মিছিলটি চলমান, মশাল মিছিল কার্যক্রম পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মশাল মিছিলটি মূলত টিএসসি থেকে বের হয়ে কিন্তু রাজু ভাস্কর্যের সামনে ধাবিত হচ্ছে, রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগানে দাবি তুলছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কিন্তু মূলত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। তবে এই মিছিলটি অর্থাৎ মশাল মিছিলটি আরও সামনের দিকে যাবে, অর্থাৎ নিউ মার্কেটের দিকে যাওয়ার একটি কথা রয়েছে এবং আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। এই মশাল মিছিল শেষ হওয়ার পর্যন্ত আমাদের সাথে মশাল মিছিল শেষ হওয়ার পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো তাদের দাবিসমূহ। এই ছিল আমার কাছে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল থেকে সর্বশেষ তথ্য। আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী ফজলে আদিত্য যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। লুটপাটের পাশাপাশি চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর। এতে প্রতিষ্ঠানটির প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। যদিও সোহরাওয়ার্দী কলেজ ও এ হামলার দায় অস্বীকার করেছে। আর ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থী মৃত্যুতে তাদের কোনো অবহেলা ছিল না। নিয়াজ মোর্শেদকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। এটি মাহবুবুর রহমান মোল্লা কলেজের 112 নম্বর কক্ষ, যেটি গতকালকের তাণ্ডব লীলায় ধ্বংসস্তূপে পরিণত পুরো কলেজের একটি চিত্র মাত্র, যেখানে লেখার হোয়াইট বোর্ড, পড়ার বই, বসার টেবিল সব কিছুই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখানকার শিক্ষার্থীরা জানে না ঠিক কবে নাগাদ স্বাভাবিক হবে তাদের
ক্লাস কার্যক্রম। বিদ্যাপীঠের প্রাঙ্গণ জুড়ে ভাঙ্গা কাচের টুকরো, ছড়িয়ে ছিটিয়ে আছে আধা পোড়া বই, পরীক্ষার খাতা ও আসবাবপত্র। দেয়ালের হোয়াইটবোর্ড, সিলিং ফ্যান, জানালার কাঁচ, এমনকি ভেঙে চুরমার হয়েছে বাথরুমের কমোডও। তার চাক্ষুষ প্রমাণ আগের দিনের হামলার ভিডিও চিত্র, যেখানে দেখা যায় কারো হাতে পিসি, মনিটর, কেউ নিয়ে যাচ্ছেন প্রিন্টার, কেউ বা বৈদ্যুতিক পাখা। যে যার মতো ছিনিয়ে নেয় কলেজটির গুরুত্বপূর্ণ সব মালামাল। মঙ্গলবার সকাল থেকেই ভিড় করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, দাবি করেন হামলাকারীদের বিচারের। আজকে আমাদের ইংলিশ পরীক্ষা হওয়ার কথা ছিল, আমাদের পরীক্ষার কোশ্চেন রাস্তায় পড়ে আছে। এখন চাপাটি নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে, ইভেন আমাদের কাছে ভিডিও আছে ওরা বন্দুকও নিয়ে আসছে। কিন্তু এগুলো কেন? ওরা ল্যাবের কিচ্ছু রাখে নাই, যেগুলো প্রয়োজন মনে করছে ওগুলো নিয়ে চলে গেছে, আর যেই ডিভাইসগুলো বুঝে নেই এগুলো প্রয়োজন কি ওগুলো সব ভাঙা রেখে গেছে। কলেজের অধ্যক্ষ জানান কমপক্ষে 50 কোটি টাকা ক্ষতি হয়েছে। তবে ঠিক কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো গেল না তার কোনো উত্তর নেই কলেজ কর্তৃপক্ষের। প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরো বেশি হতে পারে, তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিজিতের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা এ ব্যাপারে দ্রুত অনুসন্ধান করে স্বচ্ছতার সাথে প্রতিবেদন প্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন সংবাদ সম্মেলন করেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও, দাবি করেন মাহবুবুর রহমান কলেজে হামলার ঘটনায় জড়িত নন তারা। যে সমস্ত তৃতীয় পক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই 3 কলেজের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদেরকে প্রশাসন চিহ্নিত করে আইনের আওতায় আনবে। তবে সোহরাওয়ার্দী কলেজের কেউ সংঘর্ষে জড়িত থাকলে আইনের আওতায় আনার দাবি জানান প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।